অভাগা নোহার গল্প সকল পর্ব একসাথে। কল্যাণপুর নামক সুন্দর ছোট্ট একটি গ্রামে নোহা নামের এক মেয়ে বাস করত। নোহা জন্মের পর থেকেই তার বাবা মাকে দেখেনি কখনোই, কারণ তার বাবা মার আশা ছিল তাদের একটি ছেলে সন্তান হবে। কিন্তু যখন তাদের সন্তান হলো এবং তারা দেখলো তাদের ছেলে নয় বরং মেয়ে সন্তান হয়েছে, তখন তারা নোহাকে দূরের এক ডাস্টবিনের পাশে ফেলে দিয়ে যায়। নোহা তখন অনেক কান্না করতে থাকে। সেই ডাস্টবিনের পাশ দিয়ে যাচ্ছিলেন করিম নামের এক হৃদয়বান ব্যক্তি। করিম সাহেব নোহার কান্নার আওয়াজ শুনে নোহার কাছে যান আর নোহাকে ভালোবেসে পরম যত্নে কোলে তুলে নেন। এরপর তিনি নোহাকে তার বাসায় নিয়ে যান। এরপর করিম নামের সেই ব্যক্তি নোহাকে পরম যত্নে তার ঠিক মতো খেয়াল রাখতে শুরু করেন। তিনি নোহাকে টাইম মতো খাওয়াতেন, যত্ন করতেন, ওর সকল কাজ খুব মায়ার সাথে করতেন। কিন্তু নোহার কপাল এতটাও ভালো ছিল না। কিছুদিন পর করিম সাহেবও নোহাকে বোঝা মনে করতে শুরু করে। আর একদিন তো করিম সাহেব নোহাকে রাস্তার পাশে ফেলে রেখে চলে যান। অসহায় নোহা সেখানে বসে বসে কান্না করতে থাকে। এভাবে নোহা রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে বড় হতে থাকে আর রাস্তায় কাটাতে থাকে নোহা তার দিনগুলি। রাস্তার পাশে ফেলে দেওয়া খাবার খেয়েই নোহার দিন কাটতে থাকে। এভাবে কাটতে থাকে আরও বেশ কয়েকটা বছর। নোহা এখন বেশ কিছুটা বড় হয়ে গেছে আর সে পরিশ্রম করে নিজের থাকার জন্য ছোট্ট একটা ঘর তৈরি করে নিয়েছে। নোহা এখন তার সেই ছোট ঘরেই থাকে। নোহা একটা ফ্যাশন হাউজে ঝাড়ুদারের কাজ করে। নোহা সব সময় মনোযোগ সহকারে তার কাজ করত আর নোহার এই কাজের কারণে সেই ফ্যাশন হাউজের মালিকিন নোহার উপর সবসময়ই খুশি থাকতো। একদিন নোহার মালিক নোহাকে বলল, নোহা, যেদিন থেকে তুমি আমার এই ফ্যাশন হাউজে কাজ করা শুরু করেছো সেদিন থেকেই আমার এই ফ্যাশন হাউজ সব সময় চকচক করে আর পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকে। এজন্যই আমাকে কখনোই আমার এই ফ্যাশন হাউজ পরিষ্কার পরিচ্ছন্ন নিয়ে ভাবতেই হয়নি একদমই। সত্যি কথা বলতে আমি তোমার কাছে অনেক বেশি খুশি থাকি সবসময়। তাই আমি ভেবেছি তোমাকে তোমার এই কাজের জন্য প্রমোশন দেওয়া উচিত আমার। নোহা জন্ম থেকেই ছিল ভীষণ পোড়া কপালী, কারণ তার বাবা মা তাকে গ্রহণ করেনি। এরপর সে একজন হৃদয়বান ব্যক্তি করিমের কাছে যেয়ে আশ্রয় পায়, কিন্তু সেও একটা সময় তাকে বোঝা মনে করে। এভাবে একদিন সেও নোহাকে রাস্তায় ফেলে দেয়। সে সবটাই তো তোমরা শুনলে, কিন্তু দেখো এখন কিন্তু নোহা তার পছন্দ মতোই জীবন কাটাচ্ছে। সে তার নিজের আয়ে তার জীবনযাপন করছে। সে হয়তো ছোট কোনো কাজ করছে, তবুও তার মালিকিন তার প্রতি খুশি, কারণ সে মনোযোগ সহকারে তার কাজ করেছে। হয়তো এবার তার মালিকিন তাকে প্রমোশন দিয়ে দেবে। আর আমার এই ফ্যাশন হাউসের পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে আমাকে কখনোই একটুও ভাবতে হয়নি। সত্যি কথা বলতে আমি তোমার কাজে ভীষণ খুশি থাকি সবসময়। আর তাই আমি ভেবেছি তুমি তো বহুদিন ধরে আমার এখানে ঝাড়ুদারের কাজ করলে, এবার হয়তো তোমার প্রমোশন দেওয়ার সময় এসেছে। আচ্ছা নোহা, আমি যদি তোমাকে এই ঝাড়ুদারের কাছ থেকে প্রমোশন করিয়ে দিই তুমি তাতে খুশি হবে তো? আচ্ছা শোনো, তোমাকে বলি তাহলে, তুমি এখন থেকে আমার এই ফ্যাশন হাউজের ডেলিভারি ম্যান হিসেবে কাজ করবে।
তুমি কি রাজি আছো? জলদি করে বলে ফেলো। আর হ্যাঁ, শোনো, এই কাজের জন্য তুমি কিন্তু বেতনটাও অনেক বেশি পাবে আগের থেকে। তুমি কি আমার কথা বুঝতে পারছো না? হ্যাঁ। ফ্যাশন হাউসের মালিকের মুখে এইসব কথা শুনে তো নোহা ভীষণ খুশি হয়ে যায়, আর তখন বলতে থাকে, সত্যি মালিকিন, আপনি আমাকে নিয়ে এতটা ভেবেছেন? আসলে মালিকিন, আমি তো ভাবতেই পারছি না যে আমাকে নিয়ে আপনি এতটা ভেবেছেন। আমি যে আপনাকে কি বলে ধন্যবাদ জানাবো সে ভাষা আমার জানা নেই। বন্ধুরা, বলেছিলাম না, ভালো কাজের প্রতিদান সবসময় ভালোই হয়। দেখলে তো, নোহার জীবনে এতদিন সবটা খারাপ হলেও নোহা কিন্তু ভেঙে পড়ে নিরাশ হয়ে তার ভালো কাজগুলা থামিয়ে দেয়নি। আর এই জন্যই দিন শেষে নোহা এখন প্রমোশন পেয়ে তার উপযুক্তটা প্রাপ্ত হলো। এজন্য তোমরা সব সময় ভালো কাজ করে যাও, দেখবে তোমাদের সাথে শেষমেশ ভালোই হবে। তাকে আর আগের মতো করে ঝাড়ুদারের কাজ করতে হবে না, সে তো এখন ডেলিভারি ম্যান হয়ে গিয়েছে। এখন থেকে সে ফ্যাশন হাউজের পণ্যগুলো ডেলিভার করবে। এটাই হচ্ছে নোহার নতুন জব। এই খুশিতে নোহা আত্মহারা। তখন সে তার মালিকিনকে বলে, সত্যি মালিকিন, আপনি আমাকে নিয়ে এত বেশি ভেবেছেন? আমি যে আপনাকে কি বলে ধন্যবাদ জানাবো আর কৃতজ্ঞতা জানাবো সে ভাষা আমার জানা নেই। আমার তো মনে হচ্ছে আমি আমার এই ছোট্ট জীবনের সব থেকে বেশি খুশির সংবাদ আজই পেলাম। আমি তো খুশিতে কেঁদেই ফেললাম। হে মালিক, আপনি আমার মালিকিনকে আরো বেশি করে দান করুন। নোহার মুখে এইসব কথা শুনে তার মালিকিন তখন বলে, আচ্ছা ঠিক আছে নোহা, তুমি আজকের মতো বাসায় চলে যাও, আর তোমাকে আজকে কিছুই করতে হবে না। এরপর আগামীকাল থেকে মনোযোগ সহকারে তুমি তোমার প্রমোশনের কাজ মানে ডেলিভারির কাজ শুরু করো। আর হ্যাঁ, অবশ্যই মনে রাখবে, তোমাকে আমি প্রমোশন দিয়েছি তোমার কাজের প্রতি খুশি হয়ে। আর তুমি কাজ করার সময় অবশ্যই মনোযোগ সহকারে এবং ভালোভাবে দেখে শুনে কাজ করবে, যাতে তোমার কোনো কাজে ভুল না হয়। তাহলে নোহা, তুমি আজকের মতো চলে যাও, আর আগামীকালকের জন্য ভালোভাবে প্রস্তুতি নাও, কেমন? মালিকিনের মুখে এইসব কথা শুনে নোহা মনের আনন্দে বাসায় চলে যায় সেদিনের মতো। আচ্ছা বন্ধুরা, বলো তো, নোহা তার কাজে প্রমোশন পেয়ে কি তার কাজের প্রতি তার মনোযোগটাকে হারিয়ে ফেলবে, নাকি আরো বেশি মনোযোগ সহকারে কাজ করে সে আরো ভালো কিছু করবে? ঠিক আছে নোহা, তুমি আজকের মতো বাসায় চলে যাও, আর আগামীকাল থেকে মনোযোগ সহকারে তোমার নতুন পোস্ট ডেলিভারির কাজ শুরু করো। আর একটা কথা অবশ্যই মনে রাখবে, আমি কিন্তু তোমাকে প্রমোশন দিয়েছি তোমার কাজ দেখে খুশি হয়ে। আর হ্যাঁ, কাজের প্রতি তোমার নিষ্ঠা দেখে আর তোমার মনোযোগ সহকারে কাজ করার জন্য। তাই তুমি এই নতুন জবে জয়েন করার পর অবশ্যই মনোযোগ সহকারে কাজ করবে, আর যাতে করে তোমার কোনো কাজে ভুল না হয়ে যায়। তাহলে নোহা, তুমি আজকের মতো চলে যাও, আর আগামীকালকে নতুন কাজের জন্য প্রস্তুতি নাও গিয়ে, কেমন? তাহলে আজকে বিদায় জানালাম। মালিকিনের মুখে এইসব কথা শুনে
নোহা মনির আনন্দে সেদিন বাড়িতে চলে যায়। আর পরের দিন সকাল থেকেই তার নতুন কাজ শুরু করে দেয় মনোযোগ সহকারে আর নিষ্ঠার সাথে। নোহা সব সময়ই মানুষকে সাহায্য করতে ভীষণ ভালোবাসে, কারণ সে তো জানে মানুষ কতটা অসহায়। আর সে তো নিজেও বড়ই অভাগা, এজন্য সে মানুষকে ভীষণ ভালোবাসে আর বিশ্বাসও করে। এজন্য নোহা কাজ শেষে যতটুকু সময় পায় তার থেকে কিছুটা সময় বের করে সে মানুষকে তার সাধ্যমতো সাহায্য করে থাকে। একদিন নোহা কাজ শেষ করে বাড়িতে ফেরার সময় এক বৃদ্ধা মহিলার কয়েকটা ব্যাগ সে তার নিজের হাতে করে বৃদ্ধা মহিলার বাসায় পৌঁছে দিল। পরের দিন নোহা সকাল সকাল ঘুম থেকে উঠে তার সকালের নাস্তা ও দুপুরের লাঞ্চ তৈরি করে নিল একবারে, কারণ নোহাকে তো সারাদিন কাজ করতে হয় ডেলিভারি ম্যানের। এজন্য সে নিজের খাবার তৈরির জন্য সময় পায় না। বাড়ি থেকে একবারে লাঞ্চ নিয়ে অফিসে চলে যায় আর তার ডেলিভারির কাজ শুরু করে দেয়। কিন্তু হঠাৎ করেই সে রাস্তাতে গতদিনের সেই বৃদ্ধা মহিলাকে বসে থাকতে দেখে। তখন নোহা সেই বৃদ্ধা মহিলার কাছে যেয়ে বলল, আরে বৃদ্ধা মা, আপনি এখানে বসে আছেন যে? কি হয়েছে আপনার? আপনি এখানে বসে আছেন কেন? আপনার কি শরীরটা খারাপ? এসব প্রশ্ন করার পর নোহার হাতে সময় না থাকায় সে ওই বৃদ্ধা মহিলাকে তার খাবারের প্যাকেটটা দিয়ে সেখান থেকে তার ফ্যাশন হাউসের দিকে হাঁটতে থাকে। নোহা ফ্যাশন হাউসে পৌঁছেই মনোযোগ সহকারে তার দায়িত্বের কাজগুলো করতে থাকে। নোহা ফ্যাশন হাউস থেকে অর্ডারের প্রোডাক্টগুলো নিয়ে নির্দিষ্ট স্থানে ডেলিভারির জন্য রওনা দিল। যদিও এই কাজগুলো ছিল নোহার জন্য অনেক কঠিন, কিন্তু মাস শেষে নোহার সব কষ্ট সফল হলো যখন তার মালিকিন তাকে আগের থেকেও বেশি মূল্যের স্যালারি দিল। নোহা একসাথে এতগুলো টাকা বেতন পেয়ে তো মহা খুশি হয়ে গেল। নোহার জীবনে বুঝি এবার সুখের দিন ফিরে আসলো। নোহা হয়তো তার নিজের জন্য এবার ভালো কিছু করতে পারবে। নোহা তার চাকরিতে প্রমোশন পাওয়ার পর কাজের প্রতি আরো বেশি মনোযোগী হয় আর সে তার ফুল অ্যাটেনশনের সাথে কাজ করতে থাকে। তার যতই কষ্ট হোক না কেন সে কিন্তু মুখ বুজে সবটা সহ্য করে কাজ করে যাচ্ছিল। এরপর মাস শেষে নোহা যখন ভালো অঙ্কের একটা বেতন পেল তখন তো সে মহা খুশি হয়ে গেল। নোহা একসাথে এতগুলো টাকা বেতন পেয়ে তো ভীষণ খুশি ছিল। এরপর সে তার সব কাজ ভালো মতো শেষ করে বাসার উদ্দেশ্যে রওনা দিল। নোহা যখন বাসার উদ্দেশ্যে যাচ্ছিল তখন সে রাস্তাতে একটি মেয়েকে দাঁড়িয়ে কান্না করতে দেখে। মেয়েটি রাস্তার একপাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভীষণ কান্না করছিল। তখন নোহা সেই মেয়েটির কাছে গেল আর তাকে বলল, এই মেয়ে, কি হয়েছে তোমার? তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এভাবে কান্না করছো কেন? তোমার বাসা কোথায়? আর তোমার সাথে কেউ নেই? তুমি এভাবে একা একা দাঁড়িয়ে আছো কেন? বলো আমাকে কিছু, দেখি আমি তোমাকে সাহায্য করতে পারি কিনা কোনোভাবে। নোহার কথা শুনে তখন মেয়েটি আরো বেশি কান্না করতে লাগলো আর বলল, আরে বোন, কি আর বলবো, আমার নাম হলো সাথী।
কিছুদিন আগে একটা রোড অ্যাক্সিডেন্টে আমার ফ্যামিলির সবাই মারা গিয়েছে। আমি ওই দিন তাদের সাথে ছিলাম না, সে কারণে আমি এখনো বেঁচে আছি। কিন্তু এখন আমি বেঁচে থেকে যেন পৃথিবীর সব থেকে বড় ভুল করেছি। এর থেকে তো ভালোই হতো আমি মরে গেলে। আমার পরিবারের সবাই মারা যাওয়ার পর থেকে আমি রাস্তায় থাকি, আর মানুষের কাছ থেকে চেয়ে চেয়ে আমার পেটের ক্ষুধা মেটাই। এইভাবে বেঁচে থাকার কোনো মানে হয়? আপনিই বলুন। সাথীর মুখে এসব কথা শুনে নোহার ভীষণ খারাপ লাগে, কারণ নোহাও তো সেই ছোট্টবেলা থেকে রাস্তায় রাস্তায় ঘুরে আর মানুষের দাঁড়ে দাঁড়ে যেয়ে অত্যাচারিত আর অপমানিত হয়ে অবহেলার সাথে বড় হয়েছে। এজন্য নোহাই হয়তো সাথীর অবস্থাটা ফিল করতে পারছিল। এরপর নোহা ও সাথীর সাথে আর কি কি হলো সেই সবটা থাকছে পরের পর্বে। নোহা তার কর্মক্ষেত্রের কাজ শেষ করে বাড়িতে ফেরার সময় হঠাৎ করে সাথী নামে আরও এক অসহায় অভাগা মেয়ের সাথে দেখা হলো। সাথী তো রাস্তায় দাঁড়িয়ে ভীষণ কান্না করছিল। তখন নোহা তার কাছে এগিয়ে যায় আর তার কষ্টের কথা জিজ্ঞাসা করে। তখন সাথী একে একে তার সব কষ্টের কথাগুলা নোহাকে বলতে থাকে। আরে আপু, কি আর বলবো, কিছুদিন আগে একটা অ্যাক্সিডেন্টে আমি আমার পরিবারের সবাইকে হারিয়ে ফেলেছি। সবাই মারা গিয়েছে, শুধু আমি সেদিন ছিলাম না বলেই বেঁচে আছি। আর এই বেঁচে থাকাটাই আমার এখন সব থেকে বড় কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে। আমি এখন রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছি, থাকার কোনো জায়গা নেই, আর মানুষের কাছ থেকে চেয়ে চেয়ে খেয়েই আমার দিন কাটছে। আজ 2 দিন হলো আমি কিচ্ছু খাইনি, কোনো খাবার জোটেনি আমার। আমি কি করব, খিদের জ্বালায় কষ্ট পাচ্ছি। নোহা যেন সাথীর সব কষ্টগুলো ফিল করতে পারছিল মন থেকে, কারণ নোহা তো সেই ছোট্টবেলা থেকে সাথীর এই কষ্টের দিনগুলোই পার করে আসছে। তার জীবনটাও তো সাথীর এই কয়টা দিনের মতনই অসহায় আর অনাদরে কেটেছে। এজন্য নোহা তখন সাথীকে বলল, আরে সাথী, এখন আর কান্না করো না, অনেক কেঁদেছ, এবার থামো, আমার কথা মন দিয়ে শোনো। তুমি এখন আমার সাথে আমার বাসাতে চলো। আজ থেকে তুমি আমার ছোট বোন। কখনোই ভাববে না যে তুমি এখন থেকে একা। আমি আছি তোমার পাশে সব সময়। তুমি এখন থেকে আমার সাথেই থাকবে। চলো, এই পাশেই আমার বাসা। আজ থেকে তোমার সকল দায়িত্ব আমার। এভাবেই খুব সরল মনের আর অভাগা নোহা সাথীর বড় বোন হয়ে যায়। আর এরপর থেকে নোহা ও সাথীর সাথে কি কি হতে যাচ্ছে সেই সবটা থাকছে পরের পর্বে। রাস্তার পাশে দেখা হওয়া সাথীর সব কথা শোনার পর নোহা বুঝতে পারে সাথীও তার মতনই আর এক অভাগা। তাই তো সেই সাথীকে তার সাথী করে নিয়ে যায়, আর এখন থেকে সে সাথীর বড় বোন হয়ে যায় আর সাথীর সমস্ত দায়িত্ব তার ঘাড়ে নিয়ে নেয়। নোহার কাছ থেকে এতটা ভালো ব্যবহার পেয়ে আর নোহার মুখে এমন সান্ত্বনার কথা শুনে সাথী তো ভীষণ খুশি হয়ে যায়। এরপর সে
নোহাকে তার বড় বোন মেনে নিয়ে নোহার সাথে নোহার বাড়ির দিকে রওনা দিল। কিছুটা সময় হাঁটার পরই সাথী ও নোহা নোহার বাসায় পৌঁছে গেল। নোহার বাসায় পৌঁছে নোহার সাথীকে অনেক সুস্বাদু ও সুন্দর সুন্দর খাবার খেতে দিল। সাথী মনের তৃপ্তি মিটিয়ে সেই খাবারগুলো খেতে লাগলো। খাবার খেতে খেতে সাথী নোহাকে বলল, আপু, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমি আজকে অনেক দিন পর এমন সুস্বাদু খাবার খেতে পারলাম। শেষ কবে যে এমন সুস্বাদু খাবার খেয়েছি সেটা আমার মনে নেই। আচ্ছা আপু, সত্যি কি তুমি আমাকে তোমার বাসায় থাকতে দেবে? সাথীর মুখে এমন প্রশ্ন শুনে নোহা তখন বলে, আরে হ্যাঁ, অবশ্যই, কেন নয় বলো তো। তুমি আজকে থেকে আমার বাসাতেই থাকবে, আর এখন থেকে এটা তোমারও বাসা। নিজের মনে করে থাকবে, আর কখনো আমাকে এভাবে প্রশ্ন করবে না এই বিষয়ে, ঠিক আছে বোন? আর শোনো, আমার তো এই একটাই ঘর, আর এই ঘরে ছোট্ট একটা খাট আছে। সেই কারণে তুমি এখন থেকে খাটেই ঘুমাও, আর আমি ফ্লোরে ঘুমিয়ে পড়ি, কেমন? নোহা ছিল খুবই নরম সরম স্বভাবের আর ভালো মনের একটা মেয়ে। সে তো জীবনের জটিলতা আর প্যাচগোছ ওভাবে বুঝতো না। এজন্যই তো সে রাস্তার ওই সাথীর কথা শুনে সব বিশ্বাস করে নেয়, আর সরল মনেই তাকে নিজের ঘরে নিজের বোনের মতো করে ভালোবেসে থাকতে দিয়ে দেয়। এমনকি সারাদিন এতটা কষ্ট করে বাড়িতে এসেও সে সাথীকেই তার খাটে শুতে দিয়ে সে ফ্লোরে শুয়ে পড়ে। এই সাথী আর নোয়ার জীবনের গল্পের বাকি অংশ থাকছে পরের পর্বে। অভাগা নোহার জীবনটা তো ছিল ভীষণ কষ্টের। এজন্য সে তার জায়গা থেকে যতটুকু পারত অসহায় দরিদ্র মানুষদেরকে সাহায্য করত। এরকমই একদিন তার কাছ থেকে ফেরার সময় সেই রাস্তায় এক মেয়েকে দেখতে পায়, আর সে তখন দেখতে পায় মেয়েটি ভীষণ কান্না করছে, আর দেখতেও ছিল ভীষণ জরাজীর্ণ। এই জন্য নোহার খুব মায়া হয় মেয়েটির প্রতি। সে মেয়েটির কাছে যেয়ে তার সম্পর্কে জানতে চেয়ে জানতে পারে মেয়েটিও তার মতো অনেকটাই অসহায়। আর এতে করে নোহার মনটা একেবারে গলে যায়। মেয়েটির থাকার কোনো জায়গা নেই শুনে নোহা তো তাকে তার বাড়িতেই নিয়ে চলে আসে, আর তার ছোট বোন করে তার কাছেই রেখে দেয়। এমনকি সারাদিন কষ্ট করে খেটে খুঁটে এসেও সে তার একমাত্র খাটে ওই অসহায় মেয়েটিকেই ঘুমোতে দেয়, আর নিজে ফ্লোরে ঘুমিয়ে পড়ে। এইভাবে সেই চেনা নেই জানা নেই সাথী নামের মেয়েটিকে নিজের ছোট্ট বোনের মতো করে অনেক বেশি সেবা যত্ন করে। খাওয়া দাওয়া শেষ করে নোহা ও সাথী ঘুমোতে গেল। যেহেতু নোহা সারাদিন অনেক বেশি পরিশ্রম করে, তাই সে তাড়াতাড়ি ঘুমিয়ে গেল। কিন্তু সাথী মেয়েটা ছিল অনেক বেশি চালাক। সে আসলে যেটা দেখাচ্ছিল সে মোটেও তেমনটা ছিল না। এজন্য সে আর ঘুমোলো না। সাথী জেগে থাকলো আর মনে মনে বলতে লাগলো, আরে মেয়েটি কি পরিমাণ বোকা, তাই না? আমি ওকে যা যা বললাম ও আমার সব কথাই বিশ্বাস করে নিল। কি যে বোকা! যা হোক, কিছুদিন পরেই বুঝতে পারবে যে আমি কি জিনিস। ও তো টেরই পেল না যে আমি মস্ত বড় একটা শপিং মল থেকে চুরি করে সবটা হজম করে দিয়েছি। যা, থাকি না এই গরিবের বাড়িতে কয়টা দিন, তারপর এই গরিবের বাড়িতে যা কিছু আছে সব কিছু নিয়ে পালিয়ে যাব।
যদিও এই গরিবের বাড়িতে তেমন কিচ্ছু নেই, কি যে নিব আর কি যে রাখবো কিছুই বুঝতে পারছি না। যাই হোক, এখন ঘুমোই, পরে সেই সব দেখা যাবে ক্ষণে। এইসব ভাবতে ভাবতে সাথীও ঘুমিয়ে গেল। দেখেছো বন্ধুরা, মানুষকে কখনো ভালো মনে সাহায্য করতে নেই, কারণ কথায় আছে না, সাহায্য করলে পরে পেট বাঁধে। তেমনটাই হলো যেন নোহার কপালে। সে ভালো মনে যখন সাথীকে আশ্রয় দিল, তার ক্ষুধা নিবারণ করলো, তার থাকার জায়গার ব্যবস্থা করলো, নিজের বোনের মতো এতটা ভালোবাসলো, কিন্তু শেষমেশ সেই সাথী হবে তার দুঃখের কারণ। তাকে নিঃস্ব করে দেওয়ার প্ল্যানই করছে সাথী তার ঘরে, তার নিজের খাটে শুয়ে শুয়ে। নোহা তো ছিল ভীষণ ক্লান্ত, কারণ সারাটা দিন তাকে অনেক পরিশ্রম করতে হয় তার কর্মস্থলে। এজন্য সে তো শুয়েই ঘুমিয়ে পড়ল আর গভীর ঘুমে চলে গেল। এদিকে তার রাস্তায় কুড়িয়ে পাওয়া ছোট বোন সাথী অপেক্ষা করছিল না ঘুমিয়ে কখন নোহা ঘুমোবে। এরপর যখন নোহা গভীর ঘুমে চলে যায়, তখন সাথী পুরো ঘরটি চোখ বুলিয়ে দেখল কি কি সে সাবার করতে পারে। আর সে একটা পরিকল্পনা করতে থাকলো। আর নোহাকে বোকা বানিয়ে সে তো ছিল মহা খুশি। যা হোক, এরপর সেও ঘুমিয়ে পড়ল। সকালে উঠে নোহা তার জন্য ও সাথীর জন্য সকালে নাস্তা তৈরি করলো আর তার খাবার নিয়ে তার কর্মস্থলে চলে গেল। এদিকে পুরো ঘরে সাথী একাই ছিল। রাতে তো সে ভালোভাবে ঘরটা দেখতে পায়নি। এখন দিনের আলোতে যখন পুরো ঘরটা ভালো করে দেখলো, তখন সে ভীষণ হতাশ হয়ে গেল। আর সে মনে মনে বলতে লাগলো, এই আমি কেমন গরিব মেয়ের ঘরে এসে উঠলাম, এ ঘরে তো কিছুই নেই নেয়ার মতো। আমার মনে হয় আমি ভুল জায়গায় চলে এসেছি। এদিকে নোহা সারাদিন তার কাজ খুবই মনোযোগ সহকারে করতে লাগলো। এর কিছু সময় পর দোকানের মালিকিন নোহার কাছে এসে বলল, এই নোহা, শোনো, আমাদের স্পেশাল যে রেগুলার কাস্টমারটা আছে না, কাল সকাল সকাল আমাদের তাকে কিছু প্রোডাক্ট ডেলিভারি করতে হবে। আর সেজন্য তোমাকে অবশ্যই খুব সকাল সকাল ফ্যাশন হাউসে আসতে হবে। আর শোনো, আমি তোমাকে আবারও বলছি, এটা কিন্তু খুবই জরুরি। ওহো, আরও একটা বিষয়, শোনো না নোহা, আমাদের ফ্যাশন হাউস তো খোলা হয় সকাল 10টায়, কিন্তু এই প্রোডাক্টগুলো সকাল 8টার মধ্যেই ডেলিভারি করতে হবে। কোনোভাবে এটা মিস হওয়া চলবে না। তারা সময়টা একেবারে নির্দিষ্ট করে দিয়েছে। এখন কি করা যায় বলো তো? নোহা তো এখন একটা মুশকিলে পড়ে গেল। এমনিতেই তার বাসা থেকে তার কর্মস্থল ছিল বেশ কিছুটা দূরে। আবার তার তো সকাল সকাল উঠেই কাজকর্ম সেরে রান্না বান্না করে নিয়ে আসতে হতো দুপুরের জন্য। এখন নোহা কিভাবে এত সকাল সকাল সবটা সামলাবে? নোহা তো সকাল সকাল উঠেই তার আর সাথীর জন্য খাবার প্রস্তুত করে ফেলে। আর এরপর সে তার দুপুরের খাবার নিয়ে তার কাজের জায়গায় চলে যায়। নোহা তো খুবই মনোযোগ সহকারে তার কাজ করতে থাকে। এর কিছুক্ষণ পর দোকানের মালিকিন নোহার কাছে এসে বলল, নোহা, শুনছো?
আমাদের যে রেগুলার স্পেশাল কাস্টমারটা আছে না, উনি কিছু প্রোডাক্ট অর্ডার করেছিলেন, আর সেগুলোই ডেলিভারি করতে হবে তোমাকে। আর এজন্য তোমাকে অবশ্যই কাল খুব সকাল সকাল ফ্যাশন হাউসে আসতে হবে। আর শোনো, আমি তোমাকে কিন্তু আবারও বলছি, এটা খুবই জরুরি কাজ, কারণ তিনি আমাদের জন্য খুবই স্পেশাল। ও, আর একটা কথা, আমাদের ফ্যাশন হাউস তো প্রতিদিন সকাল 10টায় খোলা হয়, আর এগুলো তো ডেলিভারি করতে হবে সকাল 8টার মধ্যেই। উনি আমাকে বারবার করে বলে দিয়েছেন যেন 8টার মধ্যেই এগুলো তার কাছে পৌঁছে দেওয়া হয়। এখন তাহলে কি করা যায় বলো তো নোহা? আমি বলি কি, তুমি এই সুন্দর সুন্দর লেহেঙ্গাগুলো না হয় তোমার বাসায় নিয়ে যাও, আর সকাল সকাল উঠে এগুলো কাস্টমারের ঠিকানায় পৌঁছে দিও। তাহলে হয়তো তোমার জন্য এটা একটু সহজ হবে, আর সময়ের মধ্যেও ডেলিভারিটা সম্ভব হবে। নয়তো ফ্যাশন হাউসে আসবে, এগুলো নিয়ে তারপর রওনা হবে, এতে করে অনেকটা সময় নষ্ট হয়ে যাবে। তুমি তাহলে না হয় এগুলো তোমার বাড়িতেই নিয়ে যাও। আর একটা কথা, তুমি কি জানো এই লেহেঙ্গাগুলোর দাম কেমন হতে পারে? শোনো, এই যে দেখতে পাচ্ছ একটা একটা লেহেঙ্গা, প্রত্যেকটির দামই প্রায় 1 লক্ষ টাকার মতো, মানে পুরো 3 লাখ টাকার প্রোডাক্ট এখানে। তাই তুমি অবশ্যই এগুলো অনেক সাবধানতার সাথে নিয়ে যাও, আর গুছিয়ে রেখো। ডেলিভারিটাও কিন্তু একটু খেয়াল করে করো। নোহা তো ডেলিভারি ম্যানের কাজটা সব সময়ই করে থাকে, তবে এই ডেলিভারিটা ছিল অনেকটা টাকার আর অনেক রিস্কি। নোহা কি সময় মতো আর ভালোভাবে তার ডেলিভারিটা কমপ্লিট করতে পারবে? আর ওদিকে তো এখন আবার নোহার বাসাতে সাথী আছে, সে আবার না কোনো ঝামেলা ঘটিয়ে বসে। নোহা এবার অনেক দামি প্রোডাক্ট ডেলিভারি করার কাজ পায়, কিন্তু প্রোডাক্টগুলা সকাল 8টার মধ্যেই যথাস্থানে ডেলিভারি করতে হবে। এটা নোহার জন্য অনেকটা কষ্টের, কারণ সে সকাল সকাল ঘুম থেকে উঠে বাড়ির সব কাজ সেরে রান্না বান্না কমপ্লিট করে দুপুরের জন্য খাবার নিয়ে বের হয়। আবার সকাল 10টার মধ্যেই তাকে এসে ফ্যাশন হাউসটি খুলতে হয়, কিন্তু এখন তো সকাল 8টার মধ্যেই পণ্য ডেলিভারি করতে হবে। এই কঠিন পরিস্থিতিতে তার মালিকিন তাকে বলে প্রোডাক্টগুলো তার বাড়িতে নিয়ে যেতে, আর যথাসময়ে যেন তার নির্দিষ্ট স্থানে প্রোডাক্টগুলো সে ভালোভাবে ডেলিভারি করতে পারে। নোহার মালিকিন নোহাকে সব বিষয়গুলো গুছিয়ে বলে এবার জিজ্ঞাসা করে, নোহা, তুমি কি আমার কথাগুলো সব ভালোভাবে বুঝতে পেরেছো? মালিকিনের কথায় তখন নোহা বলে, জি মালিকিন, আমি সবটা ভালোভাবে বুঝতে পেরেছি। আপনি কোনো চিন্তা করবেন না, আমি এই প্রোডাক্টগুলো যথাসময়ে যথাস্থানে সতর্কতার সাথে পৌঁছে দিব, আর আমি আপনার ফ্যাশন হাউসের কোনো ক্ষতি বা লস হতে দিব না। আপনি আমার উপর সম্পূর্ণভাবে ভরসা করতে পারেন। মালিকিনের সাথে সব কথাবার্তা শেষ করে নোহা ফ্যাশন হাউস বন্ধ করে দিয়ে সেই লেহেঙ্গাগুলো নিয়ে তার বাসায় চলে যায়। আর সাথী তো নোহার হাতে এত দামি দামি লেহেঙ্গা দেখে তো আশ্চর্য হয়ে যায়।
সাথী তো এতক্ষণ ভাবছিল নোহার মতো এক গরিব মেয়ের ঘরে চুরি করার মতো তো কিছুই নেই। সাথী হয়তো খুব বড় একটা লস করে ফেললো। কিন্তু নোহার সাথে আজ এত দামি দামি লেহেঙ্গা আনতে দেখে তো সাথী খুবই খুশি হয়ে গেল। আর সে মনে মনে বুদ্ধি আটতে লাগলো। নোহার কাজের জায়গা থেকে নোহার মালিকিন নোহাকে অনেক দামি প্রোডাক্ট ডেলিভারি করার জন্য কাজ দেয়। কিন্তু সমস্যা ছিল ওই প্রোডাক্টগুলো অনেক সকাল সকাল তার যথাস্থানে ডেলিভারি করতে হবে। এজন্য মালিকিন নোহাকে ওই প্রোডাক্টগুলো তার বাড়িতেই নিয়ে যেতে বলে। এরপর নোহা যখন সেই প্রোডাক্টগুলো তার বাড়িতে সাথে করে নিয়ে আসে, তখন সেই লেহেঙ্গাগুলো দেখে তো সাথী আশ্চর্য হয়ে যায় যে নোহা এত দামি দামি প্রোডাক্ট বাড়িতে এনেছে। তখন সাথী নোহাকে বলে, আরে আরে নোহা আপু, তোমার হাতে এত সুন্দর সুন্দর লেহেঙ্গা আর স্যান্ডেল, দেখি তো মনে হচ্ছে এগুলো অনেক দামি। এগুলো তুমি কোথায় পেলে? কে বা তোমাকে এত দামি দামি লেহেঙ্গা গিফট করলো? বলো না আপু, বলো আমাকে, কে দিল এগুলো? সাথীর এমন অস্থিরতা দেখে নোহা তখন সাথীকে বলল, আরে পাগল বোন আমার, তুমি একদম ঠিক ধরেছ। এগুলো দেখতে যেমন সুন্দর তেমনি অনেক দামিও। এই লেহেঙ্গাগুলোর দাম কত হতে পারে তুমি কি জানো? আমি বলছি শোনো, এই লেহেঙ্গাগুলোর দাম প্রায় 3 লক্ষ টাকা। আর এগুলো আমাকে কালকে খুব সকাল সকাল ডেলিভারি করতে হবে। নোহার মুখে লেহেঙ্গার দাম শুনে সাথী আরো বেশি অবাক হয়ে যায়। তখন সাথী নোহাকে বলে, আরে নোহা আপু, এ তুমি কি বলছো? এই 3টা লেহেঙ্গার দাম 3 লাখ টাকা? এই লেহেঙ্গার দাম এত? তাহলে তো আপু এই লেহেঙ্গাগুলো অনেক বড় লোক কাস্টমারের, তাই না? দেখেছো বন্ধুরা, সাথী যখন লেহেঙ্গাগুলো দেখতে পেল তখন তো ভীষণ অবাক হলো। আর যখন সে লেহেঙ্গাগুলোর দাম জানতে পারলো তখন তার চেহারা ছিল দেখার মতো। তাহলে বন্ধুরা, এখন বলো তো, নোহা কি তার প্রোডাক্টগুলো আসলেই ভালোভাবে সহি সালামতে ডেলিভারি করতে পারবে, নাকি সাথীর নজরে পড়ে তার বিপদ বেড়ে যাবে? নোহার দোকান থেকে আনা দামি দামি লেহেঙ্গাগুলো দেখে তো সাথীর চোখ কপালে ছিল। আর যখন সে নোহার কাছ থেকে লেহেঙ্গাগুলোর দাম জানতে পারলো তখন তো তার চেহারাটা ঠিক দেখার মতো ছিল। সে তো বলেই বসলো, এই 3টি লেহেঙ্গার দাম 3 লাখ টাকা? এই লেহেঙ্গা তো অনেক দামি। তাহলে তো আপু এগুলো অনেক বড় লোক কাস্টমারের লেহেঙ্গা। সাথীর এই কথা শুনে তখন নোহা বলে, হ্যাঁ বোন, তুমি ঠিকই ধরেছ, এগুলো অনেক বড় লোক কাস্টমারের লেহেঙ্গা। আসলে উনি আমাদের জন্য অনেক বেশি স্পেশাল। আর এগুলো আমাকে কাল সকাল 8টার মধ্যে ডেলিভারি করতে হবে। এই জন্য এগুলো বাসাতে নিয়ে আসলাম, যাতে করে সময় মতো আমি ভালোভাবে এগুলো ডেলিভারি করতে পারি। নোহার মুখে এইসব কথা শুনে তখন সাথী মনে মনে বলে, পেয়েছি, আজকেই সুযোগ পেয়েছি। আমি তো এতদিন এই সুযোগটার অপেক্ষায় করছিলাম। এই দামি লেহেঙ্গাগুলো নিয়ে আমাকে আজ রাতেই পালাতে হবে। কোনো মতেই এই সুযোগ লস করা যাবে না। একবার এই দামি দামি লেহেঙ্গা নিয়ে পালাতে পারলেই
আমি লাখপতি হয়ে যাব। এই লেহেঙ্গাগুলো নিয়ে বড় কোনো ফ্যাশন হাউসে বিক্রি করে আমি লেপাত্তা হয়ে যাব। যেভাবেই হোক আজ নোহাকে তাড়াতাড়ি ঘুমানোর কথা বলতেই হবে। আর এই বোকা মেয়ে রাতে ঘুমালে আমি পালাবো। সাথী কি তবে নোহার সব ডেলিভারির পণ্য নিয়ে পালিয়ে যাবে? নোহা তাহলে কি করবে? এত দামি দামি প্রোডাক্টের টাকা তো ও কোনোভাবেই শোধ করতে পারবে না। নোহার তো তাহলে কপাল পুড়ল বলে। সাথী তো মনে মনে সব ঠিক করে রাখলো। রাত্রে নোহাকে তাড়াতাড়ি ঘুম পড়িয়ে এই রাত্রের মধ্যেই নোহার ডেলিভারি করার জন্য নিয়ে আসা লেহেঙ্গাগুলো সে চুরি করে নিয়ে পালিয়ে যাবে। আর একটা বড় শপিং মলে গিয়ে মোটা দামে সেগুলো বিক্রি করে সে লাখপতি হয়ে যাবে। তারপর না হয় গা ঢাকা দেবে। এসব প্ল্যান করে সাথী মনে মনে হাসছিল। তখন নোহা সাথীকে ডেকে বলে, আরে বোন, তুমি এত কি ভাবছো? এগুলো নিয়ে এত চিন্তা করো না। আমি কাল সকালে গিয়ে সব ডেলিভারি করে দিয়ে আসবো। তখন সাথী বলে, আপু, আমার না খুব খিদা লেগেছে আর খুব বেশি ঘুম পাচ্ছে আজ। তুমি তাড়াতাড়ি খাওয়ার কিছু তৈরি করে দাও না। তোমার হাতের খাবার অনেক বেশি মজা লাগে আপু। তোমার হাতের খাবার খেয়ে আমি তাড়াতাড়ি ঘুমিয়ে যেতে চাই। তাড়াতাড়ি কিছু বানিয়ে দাও। সাথীর বায়নাতে নোহা জলদি করে রান্নাঘরে চলে যায় মজার মজার খাবার তৈরি করতে। আর সব খাবার রান্না হয়ে গেলে তারা দুজন একসাথে টেবিলে বসে অনেক মজা করে খাবারগুলো খেয়ে শেষ করে। তারপর তারা দুজন একসাথে ঘুমোতে চলে যায়। আর প্রতিদিনের মতনই নোহা খুব তাড়াতাড়ি ঘুমিয়ে যায়। কিন্তু সাথী চালাক মেয়েটি না ঘুমিয়ে কিভাবে দামি দামি লেহেঙ্গাগুলো নিয়ে পালাবে সেই সব বুদ্ধি আঁটতে থাকে। ভোর রাতে নোহা যখন গভীর ঘুমে মগ্ন ছিল, সাথী তখন খুব সাবধানতার সাথে সেই দামি দামি আর সুন্দর সুন্দর লেহেঙ্গাগুলো নিয়ে পালিয়ে গেল। সাথী তো লেহেঙ্গাগুলো নিয়ে পালিয়ে যেয়ে তার উদ্দেশ্য হাসিল করলো। কিন্তু এদিকে এই অসহায় অভাগা নোহার কি হবে? ওর কাছে তো আর অত টাকা নেই। আর এখন তো তার ডেলিভারি করার জন্য প্রোডাক্টগুলোও নেই। বিশ্বাস করে সে তো ঘরে কালসাপ পুষেছিল। আর তারই দর্শনে আজ সে অসহায় হয়ে গেল আবারও। নোহাকে জলদি জলদি ঘুম পড়িয়ে সাথী তো নোহার ডেলিভারি করার জন্য নিয়ে আসা সকল লেহেঙ্গাগুলো নিয়ে একেবারে পালিয়ে গেল রাত থাকতেই। আর এদিকে সকালে যখন নোহা ঘুম থেকে উঠল, তখন সে দেখল সাথী তার বিছানাতে নেই। এটা দেখে তো নোহার ভীষণ চিন্তা হতে লাগলো। সাথী কোথায় চলে গেল, তার কোনো বিপদ হলো কিনা, এক্সেট্রা এক্সেট্রা। নোহা বলতে লাগলো, আরে সাথী তো বিছানায় নেই। কোথায় চলে গেল মেয়েটা? ও তো এই এলাকা তেমন একটা চেনে না। আবার কোনো বিপদ হলো না তো? আমি তো ঘুমিয়েছিলাম, কিছুই বুঝতে পারলাম না। আর দেখছি দরজাটাও খোলা। হায় রে, কি হলো মেয়েটার সাথে? ও আচ্ছা, আমি বুঝতে পেরেছি এবার। আমি ঘুমিয়ে আছি দেখে ও মনে হয় আমাদের জন্য নাস্তা বানাতে গিয়েছে। না তো, এমন তো কোনো আওয়াজ পাচ্ছি না। তাহলে মনে হয় ও বাইরে ঘুরতে গিয়েছে, একটু পরেই চলে আসবে। ঠিক আছে, ও তাহলে ওর মতো যা ইচ্ছা করুক। আমি যাই,
তাড়াতাড়ি করে রেডি হয়ে নেই। দ্রুত আমাকে লেহেঙ্গাগুলো নিয়ে ডেলিভারি করতে যেতে হবে তো। এইসব বলে নোহা তাড়াতাড়ি করে রেডি হতে চলে যায়। নোহা দ্রুত রেডি হয়ে গতকাল রাত্রে যেখানে লেহেঙ্গাগুলো রেখেছিল ডেলিভারি করার জন্য সেগুলো আনতে যায়। কিন্তু সেখানে গিয়ে নোহা তো পুরাই অবাক। সেখানে তো একটা লেহেঙ্গাও ছিল না। এইসব দেখে তো তখন নোহার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। নোহা তো তার সর্বস্ব হারিয়ে ফেলল। এখন নোহা নিঃস্ব হয়ে গিয়েছে। সে কিভাবে তার ডেলিভারির পণ্যগুলো এখন ডেলিভারি করবে? আর সে কোন মুখেই বা তার মালিকিনের কাছে যেয়ে তার ডেলিভারির পণ্য চুরির বিষয়টা বলবে? আর সে এই ঋণ কি করে শোধ করবে এখন? নোহার ঘুমিয়ে থাকার সুযোগ নিয়ে সাথী তো নোহার সব লেহেঙ্গাগুলো নিয়ে পালিয়ে গিয়েছে। এরপর নোহা যখন সকালে ঘুম থেকে উঠে সেই সবটা জানতে পারলো, তখন তো তার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। তার তো আর বুঝতে বাকি রইল না তার ডেলিভারি করার জন্য নিয়ে আসা লেহেঙ্গাগুলো কে সরিয়েছে। নোহা তখন মনের কষ্টে মনে মনে বলতে লাগলো, হায় খোদা, আমি যাকে সাহায্য করার জন্য রাস্তা থেকে তুলে নিয়ে এসে ভালোবেসে বোনের জায়গায় বসিয়ে আমার ঘরে ঠাঁই দিলাম, সে কিনা আমার এত বড় ক্ষতি করলো। সে তো সবটাই জানতো এই লেহেঙ্গাগুলো আমার কাছে কতটা মূল্যবান ছিল, আর আমি এই ঋণ যে কখনোই শোধ করতে পারবো না। এই সবটা জেনে সে আমার এত বড় ক্ষতি করলো। আমি তো কখনো এমনটা আশাই করিনি। মানুষকে সাহায্য করলে মানুষ এত বড় সর্বনাশ করতে পারে। সাথী যে থালায় খাবার খেলো সেই থালাতেই ফুটো করলো। আমি তো কখনো কারোর কোনো ক্ষতি করিনি, বরং আমার সাধ্য মতো সবার উপকার করার চেষ্টা করি। তাহলে আমার সাথে এমন কেন হলো? আমি সব সময় মানুষকে আপন ভাবি, কিন্তু মানুষ কেন আমার এইভাবে ক্ষতি করে? আমি এখন কি করব? আর আমার মালিকিনকে আমি কি জবাব দেব? এখন যদি ওই কাস্টমারকে আমি ওই লেহেঙ্গাগুলো না ডেলিভারি করতে পারি, তাহলে তো আমার নামে মালিকিনের কাছে নালিশ করে দেবে, আর মালিকিন আমাকে চাকরি থেকে বাদ দিয়ে দেবে। আর কত টাকা যে জরিমানা করবে সেটা আল্লাহই ভালো জানে। এত টাকা আমি কোথায় পাবো? হে মালিক, মালিক কিন্তু লেহেঙ্গার সম্পূর্ণ দাম আমার কাছ থেকে কড়াই গন্ডায় আদায় করে নেবে। আমি এখন কি করব? কিভাবে আমি এই ঋণ শোধ করব? সাথী রে, তুই আমার এত বড় ক্ষতি কেন করলি? কেন আমার সাথে এমন করলি রে? আমি তো তোর কোনো ক্ষতি করিনি, বরং তোকে ভালোবেসে আমার ঘরে স্থান দিয়েছি। কি করব আমি? এইসব বলে নোহা ভীষণ কান্না করছিল। কিন্তু এখন কান্না করে আর কি হবে? মানুষকে বিশ্বাস করে ভরসা করার আগে তো চিন্তা করতে হয় আসলেই সে ভরসার যোগ্য কিনা। এভাবে সবাইকে সাহায্য করলে মানুষ তো সুযোগ বুঝে বুকে ছুরি বসাবেই। নোহার তো এসব আগেই ভাবা উচিত ছিল। তোমরা কি বলো বন্ধুরা? নোহা কি সাথীকে সাহায্য করে সঠিক কাজ করেছিল, নাকি এখন নোহার নিজের করা ভুলেরই প্রায়শ্চিত্ত করতে হবে তাকে? এখন নোহা তার ডেলিভারি করার জন্য নিয়ে আসা
সকল লেহেঙ্গাগুলো চুরি হয়ে যাওয়ার পর ভীষণ অসহায় হয়ে পড়ে। এখন তো নোহার কান্না করা ছাড়া আর কোনো উপায় নেই। তাই সে কান্না করে করে একা একাই নিজের মনে কথা বলছিল। এখন তো নোহা কিছুই বুঝতে পারছে না যে সে কিভাবে এই বিপদ থেকে রক্ষা পাবে, আর এই কঠিন ঋণের বোঝা কিভাবে সে শোধ করবে। তাই সে বাড়ির বাইরে মাথায় হাত দিয়ে বসে বসে চিন্তা করতে লাগলো, আর সারাক্ষণই শুধু কান্না করে যাচ্ছিল। কোনোভাবেই সে কোনো উপায় খুঁজে পাচ্ছিল না। খুব অসহায় হয়ে পড়ে সে। হঠাৎ করেই নোহার সামনে ভীষণ সুন্দরী এক পরী প্রকট হয়। তখন সেই সুন্দরী পরীটি নোহাকে বলল, নোহা, তোমার কি হয়েছে? তুমি এত বেশি চিন্তিত হয়ে আছো কেন? আমাকে তুমি তোমার সব কষ্টের কথা খুলে বলতে পারো নির্ভয়ে। আমি তোমাকে সাহায্য করতে চাই। তোমার কষ্ট আমি দূর করে দিতে চাই। হঠাৎ করে এমন ভাবে সামনে একজন পরী চলে এসেছে দেখে নোহা তো ভয় পেয়ে যায়। এরপর পরীর মুখে তার চিন্তা হওয়ার কথাগুলো শুনে নোহার কষ্টে আরো বেশি কান্না চলে আসে। নোহা তখন ভয়ে আর কষ্টে একাকার হয়ে প্রশ্ন করে, আপনি আপনি কে? আপনি এখানে কিভাবে আসলেন? আর আমাকে ক্ষমা করে দিবেন, আমি আপনাকে চিনতে পারছি না। আর আমি এখন ভীষণ চিন্তিত, অনেক কষ্টে আছি আমি এখন আপনাকে সাহায্য করতে পারবো না। দয়া করে আপনি এখান থেকে চলে যান। এ বাবা, নোহা তো পরীকে চিনতেই পারলো না। যেখানে পরী যেচে পড়ে এসেছে নোহাকে সাহায্য করার জন্য, আর নোহাকে দেখো সে পরীকে চিনতেই পারলো না, আরো কিনা বলছে পরীকে চলে যেতে। নোহার বুঝি কষ্টে দুঃখে একেবারে মাথাটাই খারাপ হয়ে গিয়েছে। এই জন্য ও এই সুযোগটাও হাতছাড়া করতে চাইছে। নোহা তো এমনিতেই অনেক দুঃখ কষ্টের মধ্যে ছিল, তার থেকেও সে অনেক বেশি চিন্তিত ছিল। এত বড় ঋণের বোঝা সে কিভাবে শোধ করবে, আর সে এই বিপদ থেকে এখন কিভাবে রক্ষা পাবে, এই সব ভাবনাতে ডুবে ছিল নোহা। আর হঠাৎ করে তার সামনে এক পরী চলে আসে। আর হঠাৎ এমন সামনে পরীকে দেখে নোহা তো আরো বেশি চমকে যায়। তারপর সে পরীকে বলে, কে আপনি? কোথা থেকে এসেছেন? আর আপনি আমার নাম জানলেন কিভাবে? দেখুন, কিছু মনে করবেন না, আমি আপনাকে চিনতে পারছি না। আমি এখন অনেক বেশি চিন্তিত আছি। কিছু মনে করবেন না, আমাকে মাফ করবেন। দয়া করে আপনি এখন এখান থেকে চলে যান। আমি আপনাকে কোনোভাবে সাহায্য করতে পারবো না, কারণ আমি নিজেই বিপদে আছি। নোহার মুখে এইসব কথা শুনে তখন পরী বলে, আরে নোহা, তুমি এত ঘাবড়ে যেও না। আমি হলাম অথৈ পরী। তুমি সব সময় মানুষকে অনেক সাহায্য করো, আমি সেই সবটা জানি। কারণ আমি তোমাকে অনেক দিন ধরে ফলো করছি। তাই আমি আজ নিজেই চলে এলাম তোমার মহাবিপদের সময় তোমাকে সাহায্য করার জন্য। এখন তুমি আমাকে তোমার সব ঘটনা খুলে বলতে পারো। আমি তোমার প্রবলেম সলভ করে দিব এক নিমিষে। তুমি জাস্ট একবার বলো আমাকে। আচ্ছা বন্ধুরা,
পরী কি তবে নোহার সব প্রবলেম সলভ করে দিবে? তাহলে তো নোহার জীবনে আর কোনো কষ্টই থাকবে না। নোহা পরীকে এতটা কথা শোনানোর পরও পরী নোহার প্রতি অনেক বেশি বিনয়ী ছিল, কারণ পরী তো অনেক আগে থেকেই নোহাকে ফলো করছিল। নোহা যে কতটা ভালো মনের মেয়ে সেটা পরী আগেই জেনেছে। নোহা নিজের সর্বস্ব দিয়ে যে মানুষকে সাহায্য করে, পরী সেজন্যই আজ এসেছে নোহাকে হেল্প করার জন্য। কারণ নোহা যে এখন মহা বিপদে আছে। এই বিপদ থেকে কিভাবে নোহা একা রক্ষা পায়, এজন্যই পরীর আগমন। পরী নোহাকে তার সকল সমস্যার কথা খুলে বলার জন্য বলে। তখন নোহা অথই পরীকে বলে, আচ্ছা পরী, তবে আমার ঘটনা শোনো। বেশ কয়েকদিন আগের কথা, আমি আমার সব কাজ শেষ করে বাড়ির দিকে ফিরছিলাম। হঠাৎ করে একটা অসহায় আর খুব উস্কো শুষ্ক মেয়েকে রাস্তার পাশে দাঁড়িয়ে কান্না করতে দেখি। আমার তাকে দেখে ভীষণ মায়া হয়। এই জন্য আমি তার কাছে যেয়ে তার সমস্যার কথা শুনি। তখন জানতে পারি মেয়েটা আসলেই ভীষণ অভাগা। তার বাবা মা আর আত্মীয় স্বজন বলতে কেউই ছিল না। এই জন্য আমি তাকে অনেক বুঝিয়ে আমার বাড়িতে নিয়ে আসি, আর আমার ঘরে আমার নিজের ছোট্ট বোনের মতো করে যত্ন করে থাকতে দেই। আমার ঘরে তো সে ভালোই ছিল, তার কোনো কাজ করতে হতো না, আর কোনো চিন্তাও ছিল না। আমি তাকে রান্না বান্না করে খাওয়াতাম, সব কিছু ভালোই চলছিল। কিন্তু হঠাৎ গতকাল আমার মালিকিন আমাকে 3টা অনেক দামি দামি লেহেঙ্গা দিয়ে বলে আজকে খুব সকালে উঠে এটা আমাকে কাস্টমারের বাসায় ডেলিভারি করতে হবে। আর হ্যাঁ, আমি আসলে ডেলিভারি ম্যানের কাজ করি। গতকাল রাতে আমি আর সাথী একসাথে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ি, কিন্তু আজ সকালবেলা ঘুম থেকে ওঠার পর থেকে আমি আর তাকে দেখতে পাইনি। তখন আমি ভাবলাম সাথী হয়তো আমাদের জন্য রান্না করছে। তারপর ভাবলাম না হয় সে বাইরে গিয়েছে সকালে একটু ঘুরে বেড়াতে। কিন্তু পরক্ষণেই আমি দেখতে পাই আমার ঘরে রাখা ডেলিভারি সেই লেহেঙ্গাগুলো একটাও নেই। তখনই আমি বুঝতে পারি সাথী আসলে আমার দামি দামি লেহেঙ্গাগুলো নিয়ে পালিয়ে গিয়েছে। কারণ এর আগে সাথী কখনোই আমার আগে ঘুম থেকে উঠতো না, আর সে তো বাইরে কোথাও যেত না। লেহেঙ্গাগুলো হারানোর পর আমার তো এখন চিন্তা শেষ নেই। আমি এই দামি লেহেঙ্গাগুলো কিভাবে ডেলিভারি করব? এছাড়া আমি আমার মালিকিনের কাছে কিভাবে জবাব দেব? আমি এই ঋণ তো কোনোভাবেই শোধ করতে পারবো না, কারণ আমি এমনিতেই অনেক অভাবী। আর এরপর যদি আমার চাকরিটাও চলে যায়, আমি কিভাবে চলবো কিছুই জানি না। আচ্ছা বন্ধুরা, নোহা তো পরীকে তার সকল সমস্যার কথা আজ্ঞাপান্ত খুলে বলল, আর পরীও তো নোহার সব দুঃখ কষ্টের কথা শুনে নিল। এখন পরী কিভাবে নোহার জীবনের সব কষ্ট দূর করে দেয় সেটাই জানার পালা। নোহার চিন্তিত থাকার আর কষ্টে থাকার সব কথা শুনে পরী তখন নোহাকে বলে, সো স্যাড নোহা, তুমি কত ভালো মেয়ে, আর তোমার সাথে এমনটা হওয়া কখনোই উচিত হয়নি। তবে তুমি কোনো চিন্তা করো না,
আমি তো আছি। আমি অথই পড়ি। আমি তোমার সকল সমস্যা এখনই সমাধান করে দিব। তুমি এখন আমার সাথে চলো। এ কথা বলে পরী নোহাকে নিয়ে গেল শহর থেকে অনেক দূরে গহীন এক জঙ্গলে। সেখানে গিয়ে অথই পরী তার জাদুর লাঠি ঘোরালো, আর সঙ্গে সঙ্গেই সেখানে খুবই সুন্দর একটা জাদুর লেহেঙ্গা ও একটা জাদুর জুতো প্রকট হলো। তখন অথই পরী নোহাকে বলল, নোহা, তুমি নিশ্চয় সামনের ওই জাদু লেহেঙ্গা আর জাদু জুতোটি দেখতে পাচ্ছ। এখন এই দুটোর মধ্য থেকে যে কোনো একটি তোমাকে পছন্দ করে নিতে হবে। এই দুটোর একটি তোমাকে সাহায্য করবে, তোমার জীবনের সব সমস্যা দূর করে দেবে, আর তোমার জীবন অনেক সুন্দর করে অতিবাহিত করতে সাহায্য করবে। কিন্তু তোমাকে সিদ্ধান্ত নিতে হবে যে তুমি জাদু লেহেঙ্গাটার ঘরে যাবে নাকি জাদু জুতোটার। তুমি এখন পছন্দ করো। তোমার সিদ্ধান্তের উপরেই তোমার বাকি জীবনটা নির্ভর করছে। তুমি তাহলে পছন্দ করে নাও। আমি তাহলে এখন আসি, কেমন? এই কথাগুলো বলে অথই পরী সেখান থেকে চলে যায়। তাহলে কি নোহার জীবনের সব দুঃখ কষ্ট এখন কেটে যাবে? নোহার জীবনে কি তবে এখন সুন্দর আর সুখের দিনগুলো ফিরে আসবে? নোহার পছন্দের উপরই নির্ভর করছে সেই সবটা। নোহা কি জাদুর লেহেঙ্গার ঘরটা পছন্দ করবে নাকি জাদুর জুতো? অথই পরী তো নোহাকে একটি জাদুর লেহেঙ্গা আর একটি জাদুর জুতোর সামনে রেখে তাকে সিদ্ধান্ত নিতে বলে যে নোহা কোনটি পছন্দ করবে। আর নোহা তো পড়ে যায় মহাদ্বন্দ্বে, সে কি করবে? অথই পরী তো বলেছিল নোহাকে এই জাদু লেহেঙ্গা আর জাদু জুতোর থেকে একটি সাহায্য করবে, তার জীবনের সব দুঃখ কষ্ট আর তার জীবনের সব চিন্তা কমিয়ে দেওয়ার জন্য। এইসব বলে অথই পরী সেখান থেকে চলে গেল। আর নোহা সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক সময় যাবৎ চিন্তা করতে লাগলো যে সে কোনটি পছন্দ করবে, কিন্তু সে কিছুতেই বুঝতে পারল না যে সে কোনটি পছন্দ করবে। এভাবে আরো অনেকটা সময় পার হতে থাকে। নোহা যখন সেই জাদুর লেহেঙ্গার কাছে গেল, তখন সেই জাদুর লেহেঙ্গা বলতে লাগলো, নোহা, তুমি আমার মধ্যে আসো। আমার মধ্যে অনেক টাকা পয়সা আছে। আমি আশা করি তুমি আমার মধ্যে আসলে রাতারাতি কোটিপতি হয়ে যাবে। নোহা, তোমার সকল দুঃখ কষ্ট দূর হয়ে যাবে। তুমি একদম চিন্তা করো না। তুমি আমার কথা শোনো, আমার মধ্যেই আছো। এমন সুযোগ কিন্তু আর কখনোই পাবে না। নোহা কি তবে জাদুর লেহেঙ্গার ঘরেই চলে যাবে? কারণ জাদুর লেহেঙ্গা তো বলল নোহা রাতারাতি কোটিপতি হয়ে যাবে জাদুর লেহেঙ্গার মধ্যে গেলে। আর নোহার তো এখন সব থেকে বড় সমস্যা আর্থিক সমস্যা। আর নোহার টাকা পেলেই তো তার সব ঋণ দেনা শোধ করে দিতে পারবে, আর খুবই আরাম আয়েশে তার বাকি জীবনটা অতিবাহিত করতে পারবে।
তবে কি নোহা এই জাদুর লেহেঙ্গাকেই চুজ করবে? অথই পরি তো নোহাকে জাদুর লেহেঙ্গা আর জাদুর জুতোর মধ্য থেকে একটিকে পছন্দ করে নিতে বলে। ওই দুইটির মধ্য থেকে একটি নোহাকে তার সকল বিপদ আর দুশ্চিন্তা থেকে রক্ষা করবে। এই বিপদের সময় সেটিই তার একমাত্র সহায় হবে। এইসব বলে তো অথই পরি সেখান থেকে চলে যায়। আর নোহা তো পড়ে যায় মহা বিপদে। সে তো সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকটা সময় ধরে ভাবতে থাকে যে সে কোনটি পছন্দ করবে। এভাবে বেশ কিছুক্ষণ পেরোলে নোহা যখন জাদুর লেহেঙ্গার কাছে যায়, তখন সেই জাদুর লেহেঙ্গার মধ্য থেকে একটি আওয়াজ আসে। নোহা, তুমি আমার মধ্যে আসো। আমার মধ্যে অনেক টাকা পয়সা আছে। আমি বলছি শোনো, তুমি আমার মধ্যে আসলে রাতারাতি কোটিপতি হয়ে যাবে। তোমার আর কোনো চিন্তা থাকবে না। সেই সব টাকা দিয়ে তুমি তোমার ঋণ পরিশোধ করে ফেলতে পারবে। আর তুমি অনেক ভালো থাকতে পারবে তোমার বাকি জীবনে। তাই বলছি শোনো নোহা, তুমি আমার মধ্যেই আছো। এমন সুযোগ তুমি তোমার এই জীবনে আর কখনো পাবে না। এরপর ওপাশ থেকে তখন জাদুর জুতোর মধ্য থেকে আওয়াজ আসে। নোহা, তুমি যদি আমার মধ্যে আসো তবে তুমি হয়তো অনেক টাকা পয়সা পাবে না। তবে তুমি পাবে তোমার চুরি হয়ে যাওয়া সেই লেহেঙ্গা আর অনেক মানসিক শান্তি। কিন্তু হ্যাঁ, জাদু লেহেঙ্গা তো নোহাকে কোটি কোটি টাকা দিবে। আর এদিকে জাদুর জুতো বলছে সে নাকি নোহাকে তার শুধুমাত্র চুরি হয়ে যাওয়া লেহেঙ্গাগুলোই ফেরত দেবে, আর নাকি অনেকটা মানসিক শান্তিও দেবে। তবে নোহা কোন দিকে যাবে? সে কি অনেক টাকা পয়সা নিয়ে বড়লোক হয়ে যাবে, আর নাকি সে শুধুমাত্র তার চুরি যাওয়া লেহেঙ্গাটুকু ফিরে পেয়ে আবারও সেই কঠিন জীবনযাপন করতে থাকবে? জাদুর লেহেঙ্গা তার কথা শেষ করতে না করতেই এদিক থেকে জাদুর জুতো বলতে থাকে। নোহা, তুমি যদি আমার মধ্যে আসো তাহলে তুমি হয়তো অনেক টাকা পয়সা পাবে না। তবে তুমি তোমার চুরি হয়ে যাওয়া সেই সব লেহেঙ্গা আর জুতো ফিরে পাবে, আর অনেক অনেক মানসিক শান্তি পাবে। কিন্তু হ্যাঁ, এতে করে তোমার জীবন কিন্তু অনেক সাধারণভাবে কেটে যাবে। এটা কিন্তু অবশ্যই মনে রেখো। আর একটা বিষয়, আমি তোমাকে সব সময়ই তোমার সকল প্রয়োজনে সাহায্য করতে পারবো। নোহা, এখন তবে তুমি ডিসাইড করো যে তুমি কোনটি বেছে নেবে। এই দুজনের কথা শুনেই তো নোহা আরো বেশি চিন্তিত হয়ে যায়। তখন নোহা অনেক চিন্তা করে বলল, আমি জাদুর জুতোর মধ্যেই যেতে চাই, আর সেখান থেকে আমি আমার মালিকিনের দেওয়া সেই জাদু লেহেঙ্গা নিয়ে আমাদের সেই গুরুত্বপূর্ণ কাস্টমারের কাছে পৌঁছে দিতে চাই, যেটা আমার ডিউটি ছিল। আর আমি বেশি লোভ করতে চাই না। নোহা আসলে কতটাই না ভালো মনের মেয়ে ছিল। এতটা সুযোগ থাকা সত্ত্বেও
সে কিন্তু কোটি কোটি টাকা চাইলো না, ঠিক তার যতটুকুই প্রয়োজন ছিল সে পরীর এতটা সাহায্যের মধ্য থেকে ঠিক ততটুকুই চাইলো। এতে করে নোহার জীবনে কি ভালো কিছু হতে চলেছে, নাকি নোহার জীবনটা আবারও সেই সাদামাটা ভাবেই কেটে যাবে? নোহা তো অথই পরীর দেওয়া সেই জাদুর লেহেঙ্গা আর জাদুর জুতোর মধ্য থেকে তাদের সকল কথা শোনার পর অনেক ভেবেচিন্তে জাদুর জুতোর মধ্যে যাওয়ার জন্য ডিসাইড করে ফেলে। তখন নোহা বলে, আমি তো ওই জাদুর জুতোর মধ্যেই প্রবেশ করতে চাই। আমি সেখানে গিয়ে আমার মালিকিনের দেওয়া সেই দামি দামি লেহেঙ্গাগুলো আর জুতোগুলো আনতে চাই। আর সেই জুতো আর লেহেঙ্গাগুলো আমি আমাদের সেই বিশেষ কাস্টমারের কাছে ডেলিভারি করতে চাই। আমার যতটুকু লস হয়েছে ওই চুরির কারণে আমি ঠিক ততটুকুই চাই, আমি বেশি লোভ করতে চাই না। নোহা এই কথা বলার সাথে সাথেই সেখান থেকে জাদুর লেহেঙ্গা একেবারেই উধাও হয়ে যায়। এরপর নোহা সেই জাদুর জুতোর মধ্যে প্রবেশ করে আর নোহা তার মালিকিনের দেওয়া সেই লেহেঙ্গার মতো সেম লেহেঙ্গা আর জুতো নিয়ে বাইরে চলে আসে। নোহা তো ছিল ভীষণ সৎ একটি মেয়ে, এজন্যই তো কোটিপতি হওয়ার সুযোগ সামনে থাকা সত্ত্বেও সে কিন্তু শর্টকাটে সে পথটি অবলম্বন করে না। তার যতটুকু ক্ষতি হয়েছিল আর যতটুকুই প্রয়োজন ছিল অথই পরীর থেকে সেটি ততটুকুই নিতে সিদ্ধান্ত নেয়। এজন্যই তো নোহা জাদুর লেহেঙ্গাকে বাদ দিয়ে জাদুর জুতোকে চুজ করে। এরপর সে জাদুর জুতোর মধ্যে ঢুকে তার দরকারি সেই লেহেঙ্গা আর জুতোটুকু নিয়ে সে তো বের হয়ে চলে আসে। দেখেছো বন্ধুরা, এভাবে যদি তুমি সৎ থাকতে পারো তবে তোমার পাশে আল্লাহর রহমত সব সময় থাকবে। নোহা জাদুর জুতোর মধ্যে প্রবেশ করে আর তার মালিকিনের দেওয়া সেই লেহেঙ্গা আর জুতার মতো সেম সেম লেহেঙ্গা আর জুতা নিয়ে বাইরে বের হয়ে চলে আসে। এরপর নোহা জাদুর জুতোকে বলল, জাদুর জুতো, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তুমি যদি আমাকে সাহায্য না করতে তাহলে তো আমার মস্ত বড় ক্ষতি হয়ে যেত। এখন যাই হোক, আমি তবে আসি। এখন তো আবার আমাকে যে যথাসময়ের মধ্যেই এই লেহেঙ্গা আর জুতোগুলো ডেলিভারি করে দিতে হবে, না হলে আমার মালিকিন অনেক বেশি রাগ করবে। আর তাছাড়া এই কাস্টমারটা আমাদের বিশেষ কাস্টমার আর রেগুলার কাস্টমার, এনাকে কোনোভাবে রাগিয়ে হাতছাড়া করা যাবে না। এই কথা বলেই নোহা তার কাস্টমারের কাছে সেই লেহেঙ্গা আর জুতো ডেলিভারি করার কাজ সম্পন্ন করলো। এরপর নোহা আবারও তার বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা দিল। বেশ কিছুটা দূর আসার পর নোহা রাস্তার মধ্যেই সেই সাথীকে দেখতে পেল, যেই সাথীকে নোহা একদিন এই রাস্তা থেকেই তুলে নিয়ে তার নিজের ঘরে আর নিজের বিছানায় আশ্রয় দিয়েছিল। কিন্তু সাথী তো তার সকল ডেলিভারি দেওয়ার পণ্য চুরি করে তাকে বিপদে ফেলেছিল। তবে কি নোহা এখন সাথীর উপর তারই শোধ তুলবে, নাকি নোহা তার
বড় আর কোমল হৃদয়ের আবারও পরিচয় দেবে। এই কঠিন বিপদ থেকে রক্ষা পাওয়ার পর এখন যখন সাথীকে দেখতে পেল, তখন নোহা কি করে সাথে নোহা যখন তার রেগুলার কাস্টমারের কাছে সেই অর্ডার করা লেহেঙ্গা জুতো ডেলিভারি করে বাসার উদ্দেশ্যে রওনা দেয়, তখন রাস্তায় যেতে যেতে সে হঠাৎ করে দূরে সাথীকে দেখতে পায়। তখন সাথী নোহাকে দেখে নোহার কাছে ছুটে আসে আর ভীষণ কান্না করতে থাকে। আর সে কান্না করতে করতে বলে, নোহা আপু, তুমি আমাকে মাফ করে দাও। সেদিন তোমার বাড়িতে নিয়ে আসা ডেলিভারি করার জন্য সেই লেহেঙ্গা আর জুতোগুলো নিয়ে আমি পালিয়ে গিয়েছিলাম, কিন্তু আপু কিছু দূর যাওয়ার পরেই সেগুলো আমার হাত থেকে একেবারে উধাও হয়ে যায়। আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি আপু, তুমি আমাকে মাফ করে দাও প্লিজ। প্লিজ আপু, তুমি আমাকে ক্ষমা করে দাও। নোহার এত বড় ক্ষতি করার পরও সাথী কতটা নির্লজ্জ হলে এখন আবার নোহার সামনে এসে এভাবে কান্না করতে পারে। নোহা তো ছিল খুবই কোমল হৃদয়ের আর ভালো মনের মেয়ে। সাথী তার সাথে এত বড় অন্যায় করে তার সকল পণ্য চুরি করার পরও নোহা কি সাথীকে ক্ষমা করে দেবে আর নোহার সাথে করে নিয়ে আবারও থাকতে দেবে? তোমাদের কি মনে হয় সেটি অবশ্যই কমেন্ট করে জানাবে। নোহার সাথে সাথী এর আগে কি করেছে সেই সবটা আমরা সকলেই জানি, কিন্তু নোহা তো ছিল অনেক কোমল হৃদয়ের। এই সুযোগটা নিয়ে নোহাকে দেখা মাত্রই সাথী ছুটে এসে নোহার কাছে কান্না করতে করতে বলে, নোহা আপু প্লিজ আমাকে তুমি ক্ষমা করে দাও। সেদিন তুমি ডেলিভারির জন্য যা নিয়ে এসেছিলে আমি সবটা চুরি করে এদিন পালিয়ে গিয়েছিলাম। আপু আমাকে তুমি ক্ষমা করে দাও। আমি যখন সেই সব নিয়ে পালাচ্ছিলাম তখন কিছু দূর যাওয়ার পরে সেগুলো আমার হাত থেকে উধাও হয়ে যায়। আপু আমি বড় অন্যায় করে ফেলেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও প্লিজ আপু, ক্ষমা করে দাও। আমি আর কখনো তোমার সাথে এমনটা করব না, প্লিজ আপু আমাকে মাফ করে দাও। নির্লজ্জ সাথী মুখে এইসব কথা শুনে নোহা তখন অনেক বেশি রেগে যায় আর তখন সে সাথীকে বলে, সাথী আমি তোমাকে আমার নিজের বোনের মতো ভেবেছিলাম আর তোমাকে আমি ঠিক ততটাই ভালোবাসতাম। আমি তোমাকে আমার ঘরে জায়গা দিয়েছি, আমি তোমার জন্য আমার ঘরের একমাত্র খাটটাও পর্যন্ত ছেড়ে দিয়েছিলাম তোমার শান্তিতে ঘুমানোর জন্য, আর আমি মাটিতেই ঘুমোতাম। কিন্তু তারপরও তুমি আমার সাথে এমনটা করতে পারলে বলো? আমি সারাদিন কষ্ট করে কেটে এসেও যতই কষ্ট হোক না কেন তোমাকে আমি মজার খাবার রান্না করে খাওয়াতাম। তোমাকে আমি কতই না ভালোবাসতাম, আর তুমি আমার সাথে কি করলে বলো? নোহা তো মনে হয় আবারও ইমোশনাল হয়ে যাচ্ছে। আসলে নোহা তো ছিল অনেক ভালো মনের মেয়ে, কিন্তু সাথী তো ছিল সেই রকম একটা নাটকবাজ আর চোর মেয়ে।
এর আগেও তো সে অনেক চুরি করেছে। আর এই চোর মেয়ে সাথীর নাটকের কাছে কি নোহা আবারও ফেঁসে যাবে? চোর সাথী নোহাকে সামনে পেয়ে আবারও তার কথার জালে ফাঁসিয়ে নাটক করতে থাকে কান্নার অভিনয় করে। আর এদিকে নোহা ছিল কতটা কোমল হৃদয়ের আর ভালো মনের, সে সবটা তো আমরা জানি। নোহা কি তবে সাথীর গল্পের ফাঁদে আবারও ফেঁসে যাবে? নোহা তো সাথীর এই কান্নার অভিনয়ের প্রেক্ষিতে বলে, শোনো সাথী, আমি তোমাকে কতটা ভালোবাসতাম সেই সবটাই তো তুমি জানো। আর তোমাকে আমি নিজের ছোট বোনের মতো ভাবতাম। আর আমি তোমাকে আমার ঘরটাতে ঠাঁই দিয়েছিলাম। এমনকি সারাদিন খেটে এসে আমি মাটিতে ঘুমিয়ে তোমাকে আমার বিছানায় ঘুমোতে দিতাম। সারাদিন কষ্ট করে যতই ক্লান্ত হই না কেন, আমি তোমাকে তোমার খুশির জন্য মজার মজার খাবার রান্না করে খাওয়াতাম। সেই সবটা হয়তো তুমি ভুলে গিয়েছো, কিন্তু আমার ভালোবাসার কথা আমি ভুলিনি। এই জন্য তুমি হয়তো আমাকে বোকা বানিয়ে আমার সব কিছু নিয়ে পালিয়েছো। কিন্তু আমি তোমাকে আর ক্ষমা করতে পারবো না। আমার জীবনের অনেক বড় একটা শিক্ষা হয়েছে। আমি তোমাকে আর কোনোভাবেই ক্ষমা করতে পারবো না, আর আমার সাথে করেও আর নিয়ে যেতে পারবো না। তুমি এখন তোমার নিজের পথ নিজেই দেখে নাও। এসব বলে নোহা সেখান থেকে চলে যায় আর তার মালিকিনকে সব কিছু খুলে বলে। এই সব কিছু শোনার পর নোহার মালিকিন নোহার প্রতি অনেক বেশি খুশি হয়ে যায় আর নোহার স্যালারিও অনেকটা বাড়িয়ে দেয়। এতে করে নোহার হাতে এখন বেশ কিছু টাকা জমা হতে থাকে। আর কিছুদিন পরেই নোহা অনেক সুন্দর একটি বাড়ি তৈরি করে ফেলে নিজের জন্য। আর এরপর থেকে নোহা যখনই যা বিপদে পড়তো, জাদু জুতোটা তাকে সাহায্য করত। আর নোহাও সেই সুযোগে এখন থেকে অভাবী মানুষদেরকে সাহায্য করতে পারত মন খুলে। এজন্য নোহা এরপর থেকে সুখে শান্তিতে তার জীবন কাটাতে লাগলো। বন্ধুরা, তোমরা নিশ্চয় এবার বুঝতে পেরেছো যে জীবনে সৎ থাকা কতটা জরুরি। জীবনে যতই কষ্ট আসুক না কেন, কখনোই লোভ করবে না, কারণ কথায় আছে লোভে পাপ, পাপে মৃত্যু। এজন্য যখন সাথী লোভ করে সেগুলো চুরি করে নিয়ে পালিয়েছিল, সে কিন্তু লাখপতি হতে পারেনি, সে সবটা হারিয়ে ফেলেছিল। আর এদিকে নোহা লোভ না করে যখন সেই জাদুর জুতোর ঘরে যেয়ে তার প্রয়োজনটুকু মেটাতে চেয়েছিল, তখন সে সেগুলো সবই পূরণ করতে পেরেছিল। আর তার মালিকিন তার প্রতি খুশি হয়ে তার স্যালারিও দ্বিগুণ করে দিয়েছিল। আর এদিকে জাদুর জুতোর সাহায্য তো ছিলই। এজন্য নোহা তার খুশি মতো অসহায়, দরিদ্র আর অভাবী বিপদগ্রস্ত মানুষদেরকে সাহায্য করতে পারত। আর সাথে করে সে তার নিজের জীবনেও অনেক খুশি ছিল, কারণ সে তো ছিল অসহায়, কিন্তু এখন তো তার জাদুর জুতো বন্ধু আছে। আর তার আশেপাশের মানুষগুলো তার সঙ্গী হয়ে গিয়েছে তার সাহায্যকারী মনোভাবের কারণে। এই জন্য বন্ধুরা, জীবনে তোমার যতটুকু সামর্থ্য আছে মানুষজনদেরকে সাহায্য করবে, আর দেখবে এতে করে আল্লাহ খুশি হবে আর তোমার জন্য অনেকটা রহমত বাড়িয়ে দেবে। তাহলে বন্ধুরা, এখন শেষ করছি এখানেই। আবারও নতুন কোনো গল্প নিয়ে তোমাদের সাথে দেখা হবে।
এখন তবে আসি। তো বন্ধুরা, এই ছিল আজকের গল্প। গল্পটি থেকে কি শিক্ষা পেলে তা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে। আর এখনো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে এখনই লাল রঙের বাটনটি চেপে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর অল দিয়ে নোটিফিকেশন প্রেস করে রাখো। তাহলে বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে আর নিজেদের প্রতি খেয়াল রাখবে। আল্লাহ হাফিজ।